চোখ ভরা জল নিয়ে থাপ্পড়টা মারতে গিয়েও মারল না আরিয়া। জলে ভরা ঝাপসা চোখে নিজের হাতটাকে মুঠো করে নামিয়ে নেয়। ঠোঁট জোড়া প্রচণ্ড কাঁপছে ওর। ধীরে ধীরে রাজের কাছে গিয়ে শার্টের কলার ধরে একটু নিচের দিকে নামিয়ে বলল, আরিয়া, ইউ নো হোয়াট মিস্টার রাজ, আপনি যেমন দুর্বল ভেবে মেয়েদের গায়ে হাত তোলেন না, আমিও তেমন দুর্বলের গায়ে হাত তুলি না। না হলে থাপ্পড়টা আজকে আপনার গালে পড়ত। রাজ মেয়েটার কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। কারণ যেখানে মেয়েটার লজ্জায় মরে যাওয়ার কথা সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রাজের শার্টের কলার ধরে চোখে চোখ রেখে ওকে থাপ্পড় দেওয়ার কথা বলছে। আরিয়া, কেন মারলাম না জানেন? কারণ আপনার মেন্টালিটি। যার মেন্টালিটি এতটা জঘন্য সে আর যাই হোক সবল কোনো মানুষ নয়। এসব মানুষ আমার কাছে দুর্বল শ্রেণীর নিম্নজীব জীবের মতো, যাদের সাথে কথা বলার রুচিও আমি রাখি না। কথাগুলো বলেই আরিয়া প্রচণ্ড রেগে বেরিয়ে আসে রাজের কেবিন থেকে, আর রাজ অবাক হয়ে দাঁড়িয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রাজ, যে মেয়ের এতটা ইগো, এতটা সেলফ রেসপেক্ট, সে কিভাবে এরকম কাজ করে ভেবে পায় না রাজ। প্রচণ্ড রেগে রাস্তা দিয়ে হাঁটছে আরিয়া। রক্তলাল চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে, তবে সেটা কষ্টে নয়। রাগের কারণে আজ পর্যন্ত যেই মেয়ের সাথে কেউ জোর গলায় কথা বলার সাহস দেখায়নি সেখানে রাজ নামের লোকটা ভাবতে পারছে না আরিয়া। এতটাই রাগ লাগছে ওর। হাতে যদি কোনো ধারালো কিছু থাকত তাহলে হয়তো রাজ নয়তো নিজেকে শেষ করে দিত। কিছুক্ষণ আগের ঘটনা। আরিয়া রাজের কেবিনে বসে ওর জন্য ওয়েট করছিল, ঠিক তখনই রাজ আসে। আরিয়া হাসি মুখেই রাজের সাথে কথা বলতে যাবে, তখনই রাজ বলে উঠে, রাজ, কত চাই তোমার? বেশ ধীর গলায় মুড নিয়ে। আরিয়া, এক্সকিউজ মি, আপনি তো আমার কোনো ডি। রাজ, আমাকে তুমি সেরকম কোনো লোক ভেবে না যে নিজের রূপের জালে আমাকে ফাঁসাতে পারবে। যদিও জানি তুমি এসব বিরত হবে না, তবুও কত টাকার বিনিময়ে তো তুমি চলে যাবে। আরিয়া, হোয়াট মানে কি বলছেন? আমি তো আসতে চাইনি, আপনি নিজেই ডেকেছেন আমাকে। রাজ, ইয়েস, আমি তোমাকে ডেকেছি টাকা নিয়ে এই শহর ছেড়ে চলে যাওয়ার জন্য। আরিয়া, হোয়াট দ্য হেল, এই লোকের মাথায় কি সমস্যা আছে নাকি? কি বলছে এসব? আচ্ছা, আপনি কি বলছেন আপনি নিজে বুঝতে পারছেন? টাকা নিয়ে চলে যাব মানে? আরে আপনার সাথে আমার তো কোনো কথাই হলো না, আর এখন টাকার কথা আসছে কিভাবে? আর শহর ছেড়ে যাব কেন? রাজ, তোমাদের মতো মেয়েকে আমি খুব ভালো করে চিনি। তোমার কি মনে হয় এখানে আমি তোমার সবটা মেনে নেওয়ার জন্য ডেকেছি? ইউ আর টোটালি রং, জাস্ট এটা দেখানোর জন্য যে তুমি চাইলেও কোনোদিন আমাদের বরাবরি করতে পারবে না। আরিয়া, এনাফ ইজ এনাফ মিস্টার রাজ, আমি আপনার কাছে এসেছি কজ আপনি নিজে আমাকে এখানে আসতে বলেছিলেন। আপনার ম্যানেজার আমাকে রিকোয়েস্ট করেছিল, না হলে আমার কোনো ইচ্ছাই ছিল না এখানে আসার। আর কি সব বলছেন আপনি? আপনি কে বাকি তা জানার কোনো ইন্টারেস্ট আমার নেই। প্রচণ্ড রেগে, আর আপনি চাইলেও আমি আপনার মতো অসভ্য লোকের সাথে কথাও বলতে চাই না। রাজ এবার প্রচণ্ড রেগে যায়। রাজ, নেহাত তুমি মেয়ে, আর আমি কখনো দুর্বলদের গায়ে হাত তুলি না। না হলে তোমাকে আর তোমাদের মতো মেয়েদের মুখে এত বড় কথার যোগ্য জায়গা দেখিয়ে দিতাম। কারণ তোমাদের মতো মেয়েদের লোভ এতটাই বেশি যে তারা নিজেদের নিলাম করতেও। এবার আর আরিয়া নিজেকে সামলাতে পারে না। আরিয়া প্রচণ্ড রেগে রাজকে মারতে যায়, কিন্তু মারে না। তারপরের ঘটনা আপনারা জানেন। এবার পরিচয় আসি। আরিয়ান আহমেদ রাজ, দেশের নামকরা আর গ্রুপ এবং কোম্পানি একমাত্র ওনার। দেখতে হ্যান্ডসাম, বয়স 27 বছর। একজন পারফেক্ট বিজনেসম্যান হওয়ার সুবাদে রাজ সবকিছুই বিজনেস হিসেবে পছন্দ করে। সবকিছুই একটা ডিলের মতো। কোনো ঝামেলা রাজের পছন্দ নয়।
এজন্য সবটা নিজের মতো চায়। শান্ত স্বভাবের রাজ যখন রেগে পায়। আরিনাথ জাবিন আরিয়া। ডাকনাম আরিয়া। আরিয়া হল ধনী বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। একমাত্র সন্তান, তাই অতিরিক্ত আদর আর ভালোবাসা আরিয়াকে বানিয়েছে জেদি আর একগুঁয়ে। বলতে গেলে প্রচণ্ড রাগী আর ইগোস্টিক স্বভাবের একটা অবাধ্য মেয়ে, যে নিজের জিদ পূরণ করার জন্য সবকিছু করতে পারে। ও নিজের উপর ডিপেন্ডেন্ট, পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। স্বপ্নময়ী ফ্যাশন হাউসের মালিক। ওর শুধুমাত্র একটাই দুর্বলতা, সেটা পরে জানবেন। এবার গল্পে আসি। ম্যানেজার, মে আই কামিং স্যার? রাজ, কামিং। ফাইল দেখতে দেখতে কফিতে সিপ দেয়। ম্যানেজার, স্যার আমাদের কাজ প্রায় হয়ে গেছে। এখানে সব ডিটেইলস দেওয়া আছে, আপনি দেখে নিন। তখনই রাজের পিয়ে সাদ আসে। সাদ, স্যার আপনি যে মেয়েটাকে আসতে বলেছিলেন সে এসেছে। রাজ, কোনো মেয়েটা? ফাইল দেখতে দেখতে। সাদ, ওই নাফসা নামের মেয়েটা, যে আপনার। রাজ, হোয়াট? বেশ অবাক হয়ে। তাহলে একটু আগে যে আমার কেবিনে ছিল। ম্যানেজার, স্যার ওর নাম তো আরিনাথ জাবিন আরিয়া। আজকে যে স্বপ্নময় ফ্যাশন হাউসের সাথে সাথে একটা কন্ট্রাক্ট হওয়ার কথা ছিল তার ওনা। রাজ, ও মাই গড। ম্যানেজার, কি হয়েছে স্যার? রাজ, আপনি আমাকে আগে বলেননি কেন যে উনি মিস আরিয়া? ম্যানেজার, স্যার আমি তো আপনাকে বলেই ছিলাম যে উনি আসবে। কেন স্যার? রাজ, ওনার সাথে আমাদের ডিলের কি খবর? ম্যানেজার, স্যার মেয়েটা খুব ট্যালেন্টেড, ওর ডিজাইনগুলো খুব ইউনিক, তাই আমি নিজে ওকে রিকোয়েস্ট করেছিলাম। কিন্তু মেয়েটি আমাকে স্পষ্টভাবে জানিয়েছে যে ও কারো আন্ডারে কাজ করবে না। রাজ, হোয়াট? বেশ অবাক হয়ে। ম্যানেজার, ইয়েস স্যার, কিন্তু আমি কয়েকবার ওকে বলি। পরে ওর পিয়ে জানিয়েছে যদি পার্টনারশিপে ওদের সাথে কাজ করা হয় তবেই রাজি। তার পারসেন্টেজ কম হলেও সমস্যা নেই, তবে কারো আন্ডারে করবে না। সাদ, জি স্যার। মিস আরিয়া কখনো কারো আন্ডারে কাজ করেনি। রাজ, ও আই সি। ম্যানেজার, কিন্তু স্যার হয়েছে কি? রাজ, কিছু না। কি যেন নাম বললে? ম্যানেজার, আরিয়া। রাজ, মিস আরিয়ার সাথে আমার মিটিং ফিক্স করাও। ম্যানেজার, ওকে, বলে বেরিয়ে যায়। রাজ, মিস আরিয়া, ইউ আর মোস্ট ইন্টারেস্টিং লেডি, খুব জলদি তোমার সাথে দেখা হবে। বাঁকা হেসে। এদিকে গাড়ি থাকা সত্ত্বেও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আরিয়া। আর রাজের বলা তখনকার কথাগুলো ভাবছে। আরিয়ার কিছুই বুঝতে পারছে না, চোখ দিয়ে অর্ঙ্গল পানি পড়ছে। এতটাই রাগ লাগছে নিজের শরীরে, যদি আগুন লাগিয়ে দিত তাহলে হয়তো শান্তি পেত। এভাবে শান্তভাবে হেঁটে আরিয়া নিজের বাড়িতে গেল। কলিং বেল টাপতেই ওর মা দরজা খুলে দেয়। মা, আরিয়া, কিছু হয়েছে? তোকে এমন লাগছে কেন? আরিয়া, ওকে ফোন দেও। চোখটা বন্ধ করে। মা, কিন্তু। আরিয়া এবার ওর মায়ের দিকে তাকায়। মেয়ের অবস্থা দেখে ঘাবড়ে যায় উনি। বুঝতে পারছে কিছু একটা হয়েছে। মা, হুমম। আরিয়া আর কোনো কথা না বাড়িয়ে রুমে দেয়। রুমে গিয়েই শুরু হয়ে যায় ওর পাগলামি। ঘরে গিয়েই রাজের কথা মনে করে আর সবকিছু ভেঙতে শুরু করে। আরিয়া, তোমার সাহস কি করে হয় আরিয়াকে এসব কথা বলার? কি করে হয়? বলেই বিছানার চাদর উল্টিয়ে ফেলে আশেপাশের সবকিছু ছুঁড়ে মারে। আরিয়া এসব করতে গিয়েই খেয়াল নেই ওর শরীরের থেকে জায়গা জায়গা কেটে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। ফর্সা শরীরে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আরিয়ার এসব পাগলামির জন্য ওর মা ভয় পেয়ে যায়। খুব খারাপ কিছু হবে।
কারণ ওনার মেয়েকে উনি চেনে। আর এদিকে আরিয়ার শরীরের বিভিন্ন জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে, তাতে কোনো কেয়ার দেখাচ্ছে না আরিয়া। ওর মস্তিষ্কে শুধু নিজের অপমানটাই ভেসে আসছে। প্রচণ্ড রেগে ও পাগলের মতো করার কারণে এক পর্যায়ে মেঝের বুকেতে বসে পড়ে হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে। তখনই বাইরে কারো গলার আওয়াজ শুনতে পায়। ঈশাদ, দরজা খোলো আরিয়া। ঈশাদের গলার আওয়াজে পেয়ে আরিয়া দরজার দিকে তাকায়। ঈশাদ, কি হয়েছে সেটা না বললে বুঝব কি করে? প্লিজ আরি, দরজাটা খোলো। তারপর যা ইচ্ছে হয় করো। তোমার যা ইচ্ছে, কিচ্ছু বলবো না, তোমাকে কিছু করতে বাধাও দেব না। তবুও করুণ কণ্ঠে দরজার সাথে মাথা ঠেকিয়ে আর এক হাত দরজার উপর দিয়ে চোখ বন্ধ করে। কিন্তু আরিয়া কোনো রেসপন্স করল না। ঈশাদের বুঝতে বাকি নেই যা হয়েছে খুব খারাপ হয়েছে। না হলে আরিয়া আর যাই হোক ওর কথায় ওর না দিয়ে থাকবে না। ঈশাদ, আরিয়া, নরম সুরে। ওর কোনো রেসপন্স না পেয়ে ঈশাদ বাধ্য হয়ে বেলকনি দিয়ে রুমে ঢোকে। রুমে ঢুকতেই ওর চোখ কপালে। পুরো রুমের অবস্থা নাজেহাল। যদিও এটা নতুন না, কিন্তু আজ যেন একটু বেশি ঈশাদ বেশ ভয় পেয়েই আছে। কারণ আরিয়া এখনো হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে। ঈশাদ, আরি। আরিয়া চোখ তুলে দেখতেই দেখে ঈশাদ ওর সামনে দাঁড়িয়ে আছে। ও নিজের উপর পুরোপুরি কন্ট্রোল হারিয়েছে, মেঝে থেকে উঠে গিয়েই খুব জোরে একটা থাপ্পড় মারে ঈশাদের গালে। রাজকে না দেওয়া থাপ্পড়টা ঈশাদকে দেয়। থাপ্পড় খেয়ে ঈশাদ কিছুটা পিছনে চলে যায়, চোখ বন্ধ করে নিজেকে সামলায়। তারপর আরিয়ার দিকে তাকাতেই দেখে আরিয়া প্রচণ্ড রেগে ওর দিকে তাকিয়ে আছে। ঈশাদ বুঝতে পেরেছে এখন এরকম 100 চড় দিলেও আরিয়ার রাগ কমবে না। আর ওকে সামলানোর ক্ষমতা ঈশাদ ছাড়াও কারো নেই। ঈশাদ কিছু বলতে যাবে তার আগেই, আরিয়া, কেন এসেছিস তুই এখানে? ঈশাদ, আরিয়া, বেরিয়ে যা আমার রুম থেকে। বলেই ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিতেই জোর করে ঈশাদ জড়িয়ে ধরে আরিয়াকে। আরিয়া নিজেকে ছাড়াতে চাইলেও পারে না, এতটাই শক্ত করে ধরে দেখেছে ও আরিয়াকে। নিজেকে ছাড়াতে না পেরে ঈশাদের বুকেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর নীরবতা ভেঙে ঈশাদ খুব শান্ত গলায় জিজ্ঞেস করে, ঈশাদ, কি হয়েছে? এতটা রেগে গেছ কেন? আরিয়া, ঈশাদ, আমাকেও বলবে না? জড়ানো কণ্ঠে কথাটা শুনে আরও জোরে কেঁদে দেয়। আরিয়া, আমি কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। ঈশাদ, হুমম বলো। আরিয়ার গাল ধরে। পরে আরিয়া সবটা কথা ঈশাদকে জানায়। সব শুনে ঈশাদ থ হয়ে যায়। তার মানে আরিয়ার রাগটা অমূলক না, আর না ঈশাদকে চড় মারার, কারণ আরিয়া রাজের সাথে কন্ট্রাক্ট করতে চায়নি। ঈশাদ জোর করে ওকে পাঠিয়েছে। আর ওর কথা রাখতেই আরিয়া গিয়েছিল। কারণ ও একমাত্র ঈশাদের প্রতি দুর্বল। ঈশাদ, সরি আরি, আমার জন্য তোমাকে এত অপমান সহ্য করতে হলো। আরিয়া, জানো ওনারা আমাকে এসব বলেছে। আমি নাকি লোভী, খারাপ মেয়ে, বলেই আবার কেঁদে দেয়। ঈশাদ, সরি, তোমাকে আর ওদের সাথে কাজ করতে হবে না। আমি তোমাকে জোর করেছিলাম আর আমি বলছি। প্রচণ্ড রাগ লাগছে নিজের উপর। আরিয়া। তারপর আরিয়াকে বিছানায় বসিয়ে ওষুধ লাগিয়ে দেয়। আর আরিয়া একদৃষ্টিতে ঈশাদকে দেখতে থাকে আর ঈশাদ আর চোখে দেখে আরিয়াকে। ঈশাদ, এভাবে দেখলে নজর লাগবে। আচ্ছা ছাড়, কিছু খেয়েছ বলে তো মনে হচ্ছে না। মাথায় শুধু রাগ আছে যেগুলো সামলাতে থাপ্পড় আমাকে খেতে হয়। কথাটা শোনে আরিয়া রাগী চোখে তাকায়। ঈশাদ, না মানে আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তোমার তো আমার খাওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আরিয়া ভ্রু কুঁচকে তাকায়। আমি খেয়েছি চড় থাপ্পড়, খাট পালং, চেয়ার টেবিল,
যা আছে সব খেয়েছি। ঈশাদ আরেকটা থাপ্পড়ের জন্য তৈরি হয়ে যা। না মানে। ঈশাদের এমন অবস্থা দেখে আরিয়া এবার হেসে দেয়। যাক বাবা, রাগ কমেছে তাহলে। তখন মা এসে খাবার দিয়ে যায়। আর ঈশাদ তা আরিয়াকে খাবার খাইয়ে দেয়। এবার ঈশাদের পরিচয় দেই। আরিয়ার জীবনের সবচেয়ে মূল্যবান একটা মানুষ। একমাত্র ঈশাদ যে কিনা আরিয়াকে সামলানোর ক্ষমতা রাখে। ছোটবেলা থেকে ঈশাদের একমাত্র সাথী আরিয়া। কারণ আরিয়ার স্বভাবের কারণে ও কারো সাথে মিশে না, ওর দুনিয়া ঈশাদকে ঘিরে। তবে ঈশাদের বাবা মা নেই। ও যখন 10ম শ্রেণীতে পড়ে তখন একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে আরিয়াই ওর জীবন। খাওয়া শেষে ঈশাদ ওকে শুইয়ে দিয়ে দেয়। তারপর ওর মাথায় বিলি কাটতে থাকে। দেখতে দেখতে কখন ও ঘুমিয়ে যায় নিজেও বুঝতে পারে না। ঈশাদ ওর কপালে পরশ বুলিয়ে চলে যায়। ঈশাদ, ইউ নিড টু রেস্ট, আমি আসছি। তারপর চলে আছে ঈশাদ। মা, ধন্যবাদ। এত কিছু হওয়ার পর ও তুমি আরিয়ার খেয়াল রাখছ তাই। ঈশাদ, আমার কাছে সবার আগে আরি। তাই ধন্যবাদের কোনো দরকার নেই। আজ আমি আসি। মা, হুমম। ঈশাদ বেরিয়ে এসে ভাবতে থাকে। ঈশাদ, এবার আর কোম্পানি ব্যাপারটা দেখতে হবে। ওদিকে রাজ হাতে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে দাঁড়িয়ে তখনকার কথা ভাবছে। আসলেই না বুঝে বড্ড বেশি অপমান করেছে মেয়েটাকে। কিন্তু বুঝতে পারছে না সেটা এতটা কেন ভাবাচ্ছে রাজকে। কারণ ও এসব ব্যাপার নিয়ে কোনোদিন কেয়ার করেনি, কিন্তু কেন জানি আজ খুব অস্বস্তি লাগছে। রাজ আজব মাঝে মাঝে রাতটাও ঘুমের অধিকার দেয় না। সেটাও রাতের কাছ থেকে আদায় করতে হয় বলে বিছানায় এলিয়ে দেয় নিজেকে। সকালে রাজ অফিসে যেতেই রাজ সাদ ম্যানেজারকে ডাক। সাদ, ওকে স্যার। কিছুক্ষণ পর ম্যানেজার, মে আই স্যার? রাজ, ইয়েস মিস আরিয়ার সাথে আপনাকে যে মিটিং ফিক্স করতে বলেছিলাম তার কি হলো? চেয়ারে বসতে বসতে ম্যানেজার, সরি স্যার, কিছুটা ভয় নিয়ে। আমি কাল ওনাদের ফোন দিয়ে বলেছিলাম, কিন্তু ওনার পিএ জানিয়েছে ওরা কোনো রকম কাজ করবে না আমাদের সাথে। রাজ, রিয়েলি? ঠোঁটের কোণে হাসি রেখে সাদ, ইয়েস স্যার, ওদের ফ্যাশন বড় নয় কিন্তু ডিজাইনগুলো ইউনিক। তবে কখনো কারো আন্ডারে কাজ করে না। আর এজন্য মূলত আমাদের ডিজাইনার হিসেবে ওনাকে হায়ার করতে চেয়েছিলাম, কিন্তু উনি প্রথমে না করে পরে বলে যদি কন্ট্রাক্টে কাজ করে তবেই করবে। ম্যানেজার, স্যার, যে কোনো কোম্পানি আমাদের সাথে কাজ করার জন্য মরিয়া। আপনি যদি চান তবে আমি অন্য। রাজ রাগী চোখে ওনার দিকে তাকায়। সরি স্যার, বাট মিস আরিয়া তো মানছে না। এটা সত্যি অবাক হওয়ার মতো কথা। রাজ, মানছে না বলেই তো চাই। যদি মানত তাহলে হয়তো অবাক হতাম। আমি কিছু শুনতে চাই না। আই নিড দিস গার্ল অ্যাট এনি কস্ট। সাদ, কিন্তু স্যার। রাজ, আমি নিজে যাব মিস আরিয়ার কাছে। সাদ, সাদ, ওকে স্যার। স্যারের হলোটা কি সামান্য একজন ফ্যাশন হাউজের ডিজাইনারের জন্য এতটা ডেসপারেন্স যে নিজে যাবে? তারপর রাজ নিজে আরিয়ার সাথে দেখা করতে স্বপ্নময়ী ফ্যাশন হাউজে যায়। ভিতরে ঢুকে রাজ বেশ অবাক হয়। আসলেই এখানে সব ইউনিক কালেকশন। সাদ, এক্সকিউজ মি, আচ্ছা আরিয়া মেম কোথায়? স্টাফ, উনি নিজের কেবিনে। সাদ, স্যার চলুন। রাজ গিয়ে নক না করেই আরিয়ার কেবিনে ঢুকে যায়। রাজকে দেখেই আরিয়ার মেজাজ গরম হয়ে যায়। তার উপর নক না করেই। আরিয়া, আপনি এখানে? আপনি এখানে কি করছেন? রাজ, সেদিনের পূরণ না করা কাজটা পূরণ করতে এসেছি। চেয়ারে বসতে বসতে আরিয়া এবার প্রচণ্ড রেগে যায়। আরিয়া, আপনার সাহস কি করে হয় এখানে আসার? তারপর উপর আমার কেবিনে ঢুকেছেন উইদাউট মাই পারমিশন। রাজ, এখানে আমি। আরিয়া,
দেখুন মিস্টার রাজ, ভদ্রভাবে এখান থেকে চলে যেতে বলেছি। সেদিন আপনার অফিসে ছিলাম তাই কিছু বলিনি, কিন্তু এটা আমার অফিস, তাই বলছি কোনো রকম মিসবিহেভ করার আগে চলে যান। আরিয়া কথা বলছিল, কিন্তু রাজ যেন কিছু শুনতেই পেল না। রাজ ঘোর চোখে আরিয়ার চোখের দিকে তাকাতেই রেগে যাওয়া কাপা কাপা গোলাপি ঠোঁট জোড়ার দিকে বারবার নজর যাচ্ছে। কালকে খেয়াল না করলেও আজকে আরিয়ার পা থেকে মাথা পর্যন্ত একবার স্ক্যান করে নিল। মনে হচ্ছে কোনো পরী দাঁড়িয়ে আছে ওর সামনে, যার শরীরে রাগ নামের একটা অলংকার জড়ানো, যা মুহূর্তে রাজকে নেশাক্ত করে দিচ্ছে। রাজ নিজেকে সামলে নেয়। রাজ, ওকে রিল্যাক্স, আমি কালকের জন্যই এখানে এসেছি। আরিয়া, সিরিয়াসলি মি রাজ, আপনার মনে হয় আমি আপনার সাথে কাজ করব কালকের ঘটনার পরও? রাজ, না, আর আপনার করাও উচিত না। রাজের মুখে এমন কথা আরিয়া কিছুটা শান্ত হয়, আর সাদের চোখ বেরিয়ে আসার উপক্রম। আরিয়া, তাহলে কেন এসেছেন? রাজ, সরি বলতে আসলে কালকে একটা ভুলের কারণে আমি আপনাকে ওসব বলেছি। আসলে যে মেয়েটাকে ভেবেছিলাম আপনি সে নন। আমি কোনোদিন কাউকে সরি বলিনি, কিন্তু ভুলটা আমার, আর তাই আমি নিজে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আই এম এক্সট্রিমলি সরি। আরিয়া, রাজ, আমি আপনাকে বলবো না আমাদের সাথে কাজ করতে, তবে এটাই বলবো যেখানে আমার ভুলের জন্য আমি সরি বলেছি সেখানে আপনি যদি ব্যাপারটা ধরে ডিলটা না করেন তবে সেটা নেহাত বোকামির কাজ হবে। আর আপনার মতো মেয়ে এমন বোকামি করবে না আশা করি। যদি ডিলটা করেন তবে আপনার সমস্ত কন্ডিশন আমরা মেনে নেব নিরদ্বিধায়। বাকিটা আপনার উপর, বলেই বেরিয়ে আসে। আর আরিয়া কিছুটা অবাক হয়ে যায়। স্যার, এইটা কি হলো? আপনি ওনাকে সরি বললেন? মানে রাজ আহমেদ সরি বলল? রাজ, জানো তো কোনো জিনিস তখনই হাসিল করা যায় যখন তার উপর অধিকার থাকে। আর অধিকার হয় তৈরি করতে হয়, নয়তো কেড়ে নিতে হয়। আগে তো তৈরি করি, কারার ব্যাপারটা না হয় পরে দেখব। স্যার, আপনি সামান্য ডিলের জন্য আরিয়াকে সরি বললেন, কিছুটা সংশয় নিয়ে। রাজ, তোমার কি মনে হয়? মুচকি হেসে। বুঝতে পেরেছি, কিন্তু উনি কি কাজ করতে রাজি হবে? রাজ, হবে। নিজেকে বোকা বানাতে সে চাইবে না। আর সরি লাইফে অনেক সময় ছোট হার অনেক বড় প্রাপ্তির কারণ। এটা বিজনেস, আর আমার কাছে রিলেশন আর বিজনেস দুটোই এক। ইয়েস স্যার। রাজ, দেখি মিস আরিয়া, আপনি কোনো সিদ্ধান্ত নেন। ডিলটা না করে আমার দেওয়া বোকা উপাধি নেন, নাকি ডিলটা করে আমার বাঁকা হেসে? রাজ, দেখি মিস আরিয়া, আপনি কোনো সিদ্ধান্ত নেন। ডিলটা না করে আমার দেওয়া বোকা উপাধি নেন, নাকি ডিলটা করে আমার বাঁকা হেসে? আরিয়া দুহাতের উপর থুতনি দিয়ে রাজের বলা তখনকার কথাগুলো ভাবছিল। আরিয়া, এত বড় একজন বিজনেস সামান্য একটা ডিলের জন্য নিজে এসে আমার সাথে দেখা করতে এসেছে। ঠিক লাগছে না, কিন্তু এটা ঠিক সরি বলার পর ডিল না করা বোকামি। ভাবতে ভাবতে তখনই ঈশাদ আসে। ঈশাদ, কি হয়েছে? কি ভাবছে আমার মহারানী? আরিয়া, মি রাজের কথা। ঈশাদ, আর কোম্পানি এর মালিক। আরিয়া, হুমম। ঈশাদ, তোর কপাল পড়ল। তোর আরি এখন অন্য কারো চিন্তায় মশগুল, কি যে হবে তোর? উনি তো খুব হ্যান্ডসাম। আরিয়া এবার রেগে ঈশাদের দিকে তাকায়। ঈশাদ একটু ঘাবড়ে গিয়ে নিজের গালে হাত দেয়। আরিয়া, কি বললে তুমি? চেয়ার থেকে উঠে ঈশাদের দিকে এগিয়ে। ঈশাদ, না মানে আসলে, পিছতে পিছতে দেয়ালে ঠেকে যায়। আর আরিয়া দুপাশে হাত দিয়ে ঈশাদের খুব কাছে যায়। আরিয়া, ভয় পাচ্ছ কেন? আমি কি বাঘ? ভ্রু নাচিয়ে। ঈশাদ, না মানে, বাঘনির হাতে পড়েছি। আল্লাহ বাঁচাও, এবার বাঁচলে আর রিক্স নিব না। রুমের ভিতর এসি থাকা সত্ত্বেও প্রচুর ঘামছে ঈশাদ। বারবার ঘাম মুছছে।
এটা দেখে খুব হাসি পায় আরিয়ার, কিন্তু লুকিয়ে রাখে। আরিয়া, এত ঘামছ কেন? ভয় লাগছে একা একটা সুন্দরী মেয়ের সাথে থাকতে। ঈশাদের কপাল থেকে আঙুল দিয়ে স্লাইড নাকের উপর চিমটি কাটে। ঈশাদ, আরিয়া, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। তুমি কিন্তু এভাবে একটা ছেলের সাথে এমন করতে পার না। এবার আর আরিয়া নিজেকে সামলাতে পারে না। হো হো করে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে। আরিয়া, এই কলিজা নিয়ে তুমি আমার সাথে থাক। ঈশাদ, হাস হাস, যেদিন নিজেকে সামলাতে পারবো না সেদিন বুঝবা। এমনি তোমাকে দেখে নিজেকে সামলাতে পারি না, তার উপর যদি এমন করো মাথা চুলকাতে চুলকাতে। আরিয়া, যাই হোক এখন এসব বাদ দেও। রাজ এসেছিল। ঈশাদ, কেন? আরিয়া, কালকের মিস বিহেভের জন্য সরি বলতে আর তার সাথে যেন ডিলটা করি তার রিকোয়েস্ট নিয়ে। ঈশাদ, হোয়াট? আরিয়া, মম। ঈশাদ, তুমি কি বললে? আরিয়া, ভাবছি হা করে দিব যেহেতু উনি নিজে এসে সরি বলেছে তাই। ঈশাদ, কোনো দরকার নেই। তুমি না করে দেও, আমি চাই না তুমি ওদের সাথে কাজ করো। আরিয়া, কিন্তু। ঈশাদ, কোনো কিন্তু নয়। যদি আমার কথা শুনতে না চাও তবে তাই করো যা মন চায়। আরিয়া, কিন্তু তুমি এতটা বেশি ওভার রিয়েক্ট কেন করছো? তাছাড়া উনি তো সরি বলেই গেছে। আর তুমি তো বলেছিলে ওনাদের সাথে জয়েন্ট হতে। ঈশাদ, এখন বলছি করবা না। আরিয়া, ঈশাদ, আমি যখন বলেছি তখন। এবার ঈশাদ একটু শান্ত হয়, কারণ আরিয়াকে চটালে আরিয়া ওর কোনো কথাই শুনবে না। ঈশাদ, আমি সেটা বলছি না। আমার কেমন ভালো লাগছে না। মানে এত বড় বিজনেসম্যান নিজে এখানে আসল তোমাকে সরি বলার জন্য। এবার আরিয়া ভ্রু কুঁচকে ওর দিকে তাকায়। আরিয়া, ব্যাপার কি? আর ইউ জেলাস মিস্টার ইসাদ? ঈশাদ, হোয়াট? তোমাকে নিয়ে কি জেলাস হব? তাও আমি? আরিয়া, মানে? ঈশাদ, আমি খুব ভালো করেই জানি আপনার ভাগ্যে আমি ছাড়া কেউ নেই। সেই ছোট্টবেলা থেকে আমি আপনাকে চিনি, আজ পর্যন্ত একটা বয়ফ্রেন্ড কেন গার্লফ্রেন্ডও হয় নাই। আরিয়া, তা আপনি কি চাইছেন আমি আপনাকে দেখাই আমার গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড হয় কিনা? ঈশাদ, হুমম দেখতে চাই। যে কিনা আমি ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, সে কিভাবে অন্য কারো কাছে যায়? আরিয়া, তাই নাকি? আমি না হয় গেলাম না, কিন্তু কেউ যদি আমাকে চুরি করে নিয়ে যায় তখন কি করবে? দুহাত দিয়ে ঈশাদের গলা জড়িয়ে। এইটা শুনে ঈশাদ নিজেকে সামলাতে পারে না। আরিয়ার কোমর জড়িয়ে ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। ঈশাদ, আমি আমার প্রেমাধিকার কাউকে নিতেই দেব না। কারণ এটা আমি অর্জন করেছি, আমার জীবনের সাধনার ফল তুমি। আরিয়া, যদি কেউ নজর দেয়? ঈশাদ, আগলে রাখব। আরিয়া, যদি কেউ নিয়ে কেড়ে নিতে চায়? ঈশাদ, তখন লুকিয়ে রাখব। তবুও আমার প্রেমাধিকার আমি ছাড়ব না। আলতো করে আরিয়ার গাল চেপে ধরে। আরিয়া, ও মাই গড, এ দেখি আমার চেয়েও বেশি সিরিয়াস। আচ্ছা, কিচ্ছু করতে হবে না, আমি নিজেই যাব না ওকে, বলে জড়িয়ে ধরে ঈশাদকে। আর ঈশাদও খুব শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে। ঈশাদ, তা তুমি কি ওই কোম্পানিতে কাজ করতে চাও? আরিয়া, হুমম। কিন্তু তুমি যদি বলো তবে। ঈশাদ, তার দরকার নেই। আমার কোনো আপত্তি নেই। আরিয়া, ওকে, বেশ খুশি হয়ে। ঈশাদ, কিন্তু বুঝলাম না। আমি রাজ আহমেদের যতটুকু শুনেছি তাতে সে ভুল তো দূরে থাক, কোনো কিছুতেই পরোয়া করেন না। তাহলে উনি কিভাবে সামান্য ডিল আর শরীর জন্য নিজে এখানে আসবেন? কেন জানি না, ব্যাপারটা আমার ভালো লাগছে না। ওনার কি অন্য কোনো ইন্টেনশন আছে? ওদিকে সারাদিনে রাজ একটুও শান্তি পায় না, বারবার চোখের সামনে আরিয়ার মুখটা ভেসে আসছে।
আরিয়া কোথাও নেই, তবুও যেন মেয়েটা ওকে পাগল করে দিয়েছে। মেয়েটার মধ্যে থাকা রাগ, জেদ আর অ্যাটিটিউড রাজকে পাগল করে দিচ্ছে। আরিয়াকে একবার দেখার নেশা ওকে পাগল করে দিচ্ছে। রাজ নিজেকে সামলাতে না পেরে ড্রিঙ্ক করছে, কিন্তু কিছুতেই নেশা হচ্ছে না। আরিয়ার নেশাই এখন ওকে গ্রাস করেছে। বারবার চোখের সামনে আরিয়ার সেই অমায়িক ছোট ছোট চোখ আর কাপা কাপা গোলাপি ঠোঁট জোড়া ভেসে আসছে। রাজ, আজ আমি সত্যি নেশাক্ত হয়ে গেছি মিস আরিয়া। আপনার ওই চোখ জোড়া পাগল করে দিচ্ছে, কিন্তু আফসোস সেটা আপনি জানতেও পারলেন না। এই প্রথম কোনো মেয়েকে দেখে আমার ভালো লেগেছে। আই জাস্ট ওয়ান্ট ইউ বিকজ আই নিড ইউ। তখনই রাজের কাছে একটা ফোন আসে। রাজ, হ্যাঁ বলো সাদ। সাদ, স্যার আরিয়া ম্যাম ফোন করে জানিয়েছে উনি আমাদের সাথে কাজ করবে। রাজ, গুড। সাদ, স্যার আমি কাল সকালেই ওনাকে আসতে বলেছি। রাজ, তোমাকে যা যা বলেছি সবকিছু রেডি করে রাখো। সাদ, ওকে স্যার। সবকিছু হয়ে গেছে। রাজ, ওকে বাই। ফোনটা কেটে দেয়। রাজ, এবার কি করবে তুমি মিস আরিয়া? আবার ড্রিঙ্ক করা শুরু করল। রাজ, আমি জানি তুমি এত সহজে আমার কাছে ধরা দিবে না, কিন্তু আমি যে নিরুপায়, আমার যে শুধু তোমাকেই চাই। আই ব্যাডলি নিড ইউ, যার জন্য আমি সবকিছু করতে পারি। ভালোবেসে ফেলেছি আমি তোমায়। প্রথম দেখায় সবটা হারিয়েছি। তোমার রাগ, জেদ, ইগো সবকিছুকেই চাই আমার। তুমি শুধু আমার মিস আরিয়া। দরকার হলে আমি ছিনিয়ে নেব আমার প্রেমাধিকার। অর্জন যদি করতে না পারি তবে কেড়েই নেব। হাতের থাকা গ্লাসটা সজোরে একটা আছাড় মারে। রাজ শরীরটাকে বিছানায় এলিয়ে আরিয়ার ভাবনায় ডুব দেয়। রাজ, আজ থেকে রাজ তোমার নেশায় আসক্ত হল। খুব তাড়াতাড়ি তুমি আমার পাশে থাকবে, আমার বাঁচার তাগিদ হয়ে। সকালে অফিসে গিয়ে নিজের কেবিনে ঢুকতেই দেখে আরিয়া বসে ম্যাগাজিন পড়ছে। রাজকে দেখে ও উঠে দাঁড়ায় আর রাজ আরিয়ার দিকে এগিয়ে যায়। আরিয়া আজ ডিপ পিঙ্ক এবং ব্ল্যাক কম্বিনেশনে একটা ফুলহাতা গাউনজামা পরে আসে, সাথে ম্যাচিং করা ইয়ারিং, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক, সাথে খোলা চুলে। রাজ আরিয়ার দিক থেকে চোখ ফেরাতে পারছে না। রাজ, আরিয়া, ভেবে দেখলাম আপনার কথাই ঠিক, তাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই। শুধু শুধু একটা জিনিস ধরে রেখে লাভ নেই, তবে আশা করছি এরকম আর হবে না। না হলে রাজ, কখনো হবে না। এবার আমি আপনাকে আমার থেকে দূরে যাওয়ার কোনো সুযোগই দেব না মিস আরিয়া। আরিয়া, এক্সকিউজ মি, কি বললেন? রাজ, না মানে আপনার মতো একজন ডিজাইনারকে আমার কোম্পানি কখনো ছাড়বে না। এবার আর কোনো ভুল হবে না। যা হবার খুব ভালো হবে, আমাদের দুজনের জন্য, মানে আমার কোম্পানির জন্য। আরিয়া, ধন্যবাদ। রাজ, সো ডিল। আরিয়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে আরিয়া না চাওয়া সত্ত্বেও হ্যান্ডশেক করে। আরিয়া, ডিল। রাজ, ধন্যবাদ আমাকে ক্ষমা করে ফিরে আসার জন্য। আরিয়া, আমার হাতটা। রাজ, ও সাদ। সাদ, ইয়েস স্যার। রাজ, ওনাকে ওনার কাজ বুঝিয়ে দেও। বাঁকা হেসে সাদ, ওকে স্যার, আসুন মেম। আরিয়া সাদের সাথে চলে যায়। রাজ, আজ ছেড়ে দিলাম, কিন্তু খুব শীঘ্র তোমার হাতজোড়া আবদ্ধ হবে। নিজের হাতে একটা কিস করে দাড়ি আরিয়াকে সাদ রাজের পাশের একটা কেবিনে নিয়ে যায়। সাদ, মেম, আজ থেকে আপনি এখানে কাজ করবেন। আরিয়া নিজের চারপাশটা দেখে নেয়। আরিয়া, নট ব্যাড, আই লাইক ইট। সাদ, এখন থেকে স্যার আর আপনি একসাথে কাজ করতে পারবেন। আরিয়া, মানে আমি একজন ডিজাইনার, আমি ওনার সাথে কি কাজ করব? সাদ, মেম, আপনি ভুলে যাচ্ছেন, উনি এখানকার ওনার, আর আপনি যে কাজ করবেন সেটার দেখার দায়িত্ব ওনার। আরিয়া, ওকে দেন, আপনি যেতে পারেন, বাকিটা আমি বুঝে নেব। সাদ, ওকে ম্যাম।
সাদ আরিয়াকে নিজের কাজ বুঝিয়ে দেয়। রাজের কেবিনের পাশের কেবিনে আরিয়াকে কাজ করতে দেওয়া হয়েছে। আরিয়া নিজের মতো ডিজাইন করে যাচ্ছে। আর ওদিকে রাজ আরিয়াকে দেখতে ব্যস্ত ও একদৃষ্টিতে আরিয়াকে দেখে যাচ্ছে। লাঞ্চের সময় আরিয়া নিজের খাওয়া ভুলে ডিজাইন করতে ব্যস্ত, তখনই ইশাদ ফোন দেয়। আরিয়া: হ্যাঁ বলো। ইশাদ: কি করছো? আরিয়া: অবশ্যই কাজ করছি, তুমি কেন ফোন দিয়েছ? ইশাদ: আমি পেয়ারা খাচ্ছিলাম, তোমার কথা মনে পড়ল তাই ফোন দিলাম। তুমি পেয়ারা খাবে কিনা তাই পেয়ারায় বাইট করতে করতে। আরিয়া: এইটা বলার জন্য আমাকে ফোন করেছ? ইশাদ: না, এইটা বলতে ফোন করেছি, দয়া করে খেয়ে নেন। আমি ওখানে আসতে পারবো না, না হলে নিজেই খাইয়ে দিতাম। আরিয়া: তা যখন পারবে না তবে রাখো, আমি নিজে খেয়ে নিতে পারব। ইশাদ: কিন্তু টুট টুট, যা কেটে দিল। ওকে আমি খাই পেয়ারা বলে কথা। তখনই আরিয়ার কেবিনে রাজ আসে। রাজ: আসতে পারি? আরিয়া: হ্যাঁ আসুন। রাজ: আমাদের কাজের জন্য নির্দিষ্ট টাইম থাকে, আর বিরতিও। আমাদের কোম্পানি কাজের সাথে তাদের কোম্পানির সাথে জড়িত প্রত্যেকটা মানুষের খেয়াল রাখে। আরিয়া: বাট আমাকে বলছেন কেন? রাজ: এভাবে না খেয়ে কাজ করলে আপনার ক্ষতি, তা আমাদের কোম্পানির ক্ষতি হবে, যেটা আমি চাই না। আরিয়া: আমার আর একটু বাকি আছে তারপর। রাজ: দরকার নেই, বাকি কাজ পরে করবেন। আরিয়া: ওকে আপনি যান, আমি লাঞ্চ করে নিব। রাজ: আপনি আজ আমার সাথে লাঞ্চ করবেন? আরিয়া: সরি বাট আমি পরে করে নিব, বলে সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ আরিয়ার অদ্ভুতভাবে পাটা পিছলে যায়। তখনই রাজ আরিয়াকে ধরে নিজের দিকে টেনে নেয়। আরিয়া খুব শক্ত করে ওকে ধরে চোখ বন্ধ করে রাখে। এভাবে কিছুক্ষণ থাকার পর রাজ বলে উঠে, রাজ, আর ইউ ওকে মিস আরিয়া? এইটা শোনা মাত্র আরিয়া দ্রুত রাজের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। রাজের থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ায়, কিছুটা ইতস্তত লাগছে আরিয়ার কাছে। রাজ: আপনি ঠিক আছেন? আরিয়া: জি থ্যাঙ্কস। এদিক ওদিক দেখে রাজ বললেন, না আমার সাথে লাঞ্চ করবেন কিনা? আরিয়া এখন নাও করতে পারছে না। রাজ: কি হল? আরিয়া: আমি। রাজ: না করবেন না প্লিজ। আরিয়া: ওকে। তারপর আরিয়া আর রাজ একসাথে লাঞ্চ করে। তার মধ্যে কয়েকবার ইশাদের কল আসে। খাবার সময় আরিয়া কোনো কথাই বলে না। আরিয়া কোনোমতে খাবার শেষ করে উঠে যায়, আর রাজভ্রু কুঁচকে ওর দিকে তাকায়। আরিয়া: আবার কি হলো? ইশাদ: খাইছেন? আরিয়া: খেয়ে উঠলাম। ইশাদ: সত্যি? আরিয়া: ইশাদ। ইশাদ: আচ্ছা। আরিয়া: রাখছি আমি। ইশাদ: ধুর, আগে বউ করব, তারপর সবটা সুদে আসলে তুলব। আরিয়া: এই ছেলেটা। রাজ: এনিথিং রং? আরিয়া: না, বলে নিজের কাজে চলে যায়। সারাদিন আরিয়া নিজের কাজ করে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। বাসায় ঢুকে দেখে আরিয়ার বাবা বসে আছে। আরিয়া দেখেও না দেখার ভান করে চলে যায়, কারণ ওর বাবার সাথে ওর সম্পর্ক পুরোপুরি ঠিক নয়। কারণটা হলো ইশাদ, ওর বাবা ইশাদকে একদম পছন্দ করে না। বাবা, বাড়ি ফিরতে এত রাত কেন? আরিয়া: আমার কাজ ছিল। বাবা, আমি তোমাকে কিছু বলেছিলাম, মনে আছে তোমার? আরিয়া: এমন কোনো কথা আমার মনে পড়ছে না। বাবা, আমি তোমার বিয়ের কথা বলছি। আরিয়া: আমি আগেই বলেছি আমি বিয়ে করব না। বাবা, কেন? আরিয়া: আমি বিয়ে করতে চাই না এখন, তাই। বাবা, কারণ এইটা না, ইশাদ নামের ছেলেটা। আরিয়া: তুমি যা ইচ্ছে ভাবতে পারো। এবার উনি খুব রেগে যান। বাবা,
আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলেছি, ওরকম একটা অনাথ, বেকার আর ইরেসপন্সিবল ছেলের সাথে আমি কোনোদিন তোমাকে মেনে নেব না। আরিয়া, সেটা আপনার প্রবলেম। আর আপনি ভুলে যাচ্ছেন ইশাদ শুধু আমার ফ্রেন্ড নয়, আমার বিজনেস পার্টনারও। যদিও এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই ইশাদের। ও আমার পাশে সবসময় একজন ফ্রেন্ড হিসেবে থাকে। বাবা, ও কি বা কিনা সেটা আমি শুনতে চাই না। তোমাকে আমার কথা শুনতে হবে। আরিয়া, আপনি যেমন আমার কথা শুনতে বাধ্য নন তেমনি আমিও। বাবা, আরিয়া। আরিয়া আর কিছু না বলে উপরে চলে গেল। আরিয়া রুমে গিয়েই ইশাদকে ফোন দেয়। ইশাদ, হ্যাঁ বলো। আরিয়া, বিয়ে করবি আমাকে? ইশাদ, শ্বশুর বেটা আবার কিছু বলছে। আরিয়া, কি রে? ইশাদ, আমি তো। আরিয়া, যা শোনার কাল শুনব, বলেই ফোনটা কেটে দেয়। ইশাদ, আল্লাহ, এইটা মেয়ে নাকি জেলাপির প্যাচ। পরের দিন আরিয়া অফিসে যেতেই একজন সাদ আরিয়ার কাছে আছে। সাদ, মেম, আপনাকে আজ স্যারের সাথে যেতে হবে। আরিয়া, কোথায়? সাদ, একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়েছে চট্টগ্রামে। আপনাদের কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যেতে হবে। আরিয়া, হোয়াট, আমাকে আগে ইনফর্ম করা হয়নি কেন? সাদ, আসলে আমরা নিজেরাও প্রস্তুত ছিলাম না। কিছু বিদেশি ক্লায়েন্ট এসে পড়েছে আর তাদের আবার ব্যাক করতে হবে, তার জন্য শর্ট নোটিসে সবকিছু করা হয়েছে। ওখানে প্রেজেন্টেশন আর একটা ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছে। আরিও, ওকে, আমি যাব। কখন যাচ্ছি? সাদ, 2 ঘন্টা পর আপনাদের ফ্লাইট। আপনাদের আজ দুপুরে ওখানে মিটিং অ্যাটেন্ড করতে হবে। আরিয়া, ওকে, বেশ বিরক্তি নিয়ে। তারপর সাদ চলে যায়। আরিয়া, আজকে আর ইশাদের সাথে দেখা করা হবে না। সাদ, স্যার, উনি রাজি। রাজ, হুমম, কফি খেতে খেতে, আচ্ছা তুমি এবার যাও। কিছুক্ষণ পর আরিয়া আর রাজ বেরিয়ে যায়। ওরা গাড়ির মধ্যে সমস্ত কিছু ডিসকাস করে নেয়। দুপুরের দিকে ওরা মিটিং অ্যাটেন্ড করে, একটু বসার সময় পায় না। মিটিং শেষ হতে হতে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। আরিয়া আর রাজ দ্রুত কোনোমতে খাওয়া শেষ করে নিজেদের কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ওদের ফ্যাশন শোতে অ্যাটেন্ড করতে হবে। আরিয়া সবটা একা হাতে সামলেছে। রাজ আরিয়াকে যতটা দেখছে এতটাই অবাক হচ্ছে, একটা মেয়ে কিভাবে এতটা পারফেক্ট হয় তার জ্বলন্ত প্রমাণ আরিয়া। আর কি কি আছে আরিয়ার মাঝে যা রাজকে আরও দুর্বল করে দিচ্ছে। অনুষ্ঠান কিছুক্ষণের মাঝেই শুরু হয়ে যাবে। তখনই রাজ আরিয়াকে খুঁজতে যায়। কিন্তু রুমে যা দেখে তাতে রাজের মাথা গরম হয়ে যায়। রাজ, এখানে কি হচ্ছে? আরিয়া, রাজ, আপনি আমাকে আগে কেন বলেননি? আপনার সাথে কাজ করতে হলে আমাকে এখানে মডেল হয়ে কাজ করতে হবে। দেখুন রাজ, আমি আপনাকে এখানে আমার ড্রেসের ডিজাইন দেখাতে এসেছি, নাকি আপনার কোম্পানির জন্য নিজেকে শো আপ করতে। রাজ, জাস্ট শাট আপ মিস আরিয়া। আরিয়া একজন লেডি স্টাফ মডেল হিসেবে যাওয়ার জন্য বলেছে। আরিয়া রেগে গিয়ে যখন জানতে চায় এটা করতে কে বলেছে, তখন মেয়েটা রাজের কথা বলেছে। রাজ খুব রেগে মেয়েটার দিকে এগিয়ে যায়। রাজ, আপনার সাহস কি করে হলো ওনাকে মডেল হতে বলার? মেয়েটি, স্যার, উনি খুব বেশি বিউটিফুল। আমাদের মডেলদের চেয়েও বেশি অ্যাট্রাক্টিভ লাগে ওনাকে, তাই। রাজ, আমি এতগুলো টাকা খরচ করে এমনি এমনি মডেল আনিনি যে মিস আরিয়াকে আপনার মডেল বানাতে হবে। এটা আমার কোম্পানি, আর এখানে কি হবে না হবে সেটা আপনি ঠিক করবেন। যদি এখানে কাজ করতে হয় তবে আমার কথা অনুযায়ী করতে হবে। মেয়েটি, সরি স্যার। রাজ, জাস্ট শাট আপ এবং গেট লস্ট। মেয়েটা আর কোনো কথা না বলে চলে যায়। আরিয়া, তার মানে উনি কিছু বলেনি? আচ্ছা সরি রাজ, আমি বুঝতে পারিনি যে আপনি কিছু বলেননি।
কথাটা শুনে রাজের মাথাটা আরো গরম হয়ে যায়। রাজ নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে আরিয়াকে খুব জোরে দেয়ালের সাথে চেপে ধরে ওর খুব কাছে। আরিয়া, হোয়াট থে? রাজ, চুপ, একদম চুপ। কি ভেবেছেন আমি আপনাকে সবার মাঝে নিজেকে শো আপ করতে দিব? আপনি কি বলবেন আপনি যদি নিজে চাইতেন তাও তো আমি এমনটা হতে দিতাম না। আপনাকে কেউ বাঁকা চোখে দেখুক তাই আমি চাই না। সেখানে আরিয়াকে ছেড়ে দিয়েই দেয়ালে ঘুষি মারে। তারপর আবার ওকে ধরে। বলুন কি ভেবেছিলেন? আরিয়া রাজের কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না। রাজের এমন বিহেভে ও জাস্ট অবাক হচ্ছে। আরিয়া, আপনি এমন বিহেভ কেন করছেন? এতে আপনার রাগের কি আছে? জিজ্ঞাসুর দৃষ্টিতে আরিয়ার এমন কথায় রাজের ধ্যান ভাঙে। রাজ এতক্ষণে বাস্তবে ফেরে আরিয়ার দিকে তাকাতেই দেখে ও আরিয়ার খুব কাছে দ্রুত আরিয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। রাজ, সরি, আসলে আপনি আমাকে ওভাবে বলেছেন তো সেটা। আরিয়া, দেখুন, আশা করি নেক্সট টাইমে দূরত্বটা বজায় রেখে চলবেন, বলেই রুম থেকে বেরিয়ে যায়। রাজ, ও নো, রাগের বসে এ কি করলাম আমি? আমার সবটা প্ল্যান নিজে হাতে নষ্ট করে দিলাম। এখন আরিয়া কি ভাববে আমাকে? প্রচণ্ড রাগ লাগছে নিজের উপর, কেন করল ও এরকম বোকামি। আরিয়া, দেখুন, আশা করি নেক্সট টাইমে দূরত্বটা বজায় রেখে চলবেন, বলেই রুম থেকে বেরিয়ে যায়। রাজ, ও নো, রাগের বসে এ কি করলাম আমি? আমার সবটা প্ল্যান নিজে হাতে নষ্ট করে দিলাম। এখন আরিয়া কি ভাববে আমাকে? প্রচণ্ড রাগ লাগছে নিজের উপর, কেন করল ও এরকম বোকামি। রাজ আরিয়াকে সরি বলার চেষ্টা করেও পারেনি, কারণ আরিয়া বারবার রাজকে ইগনোর করেছে। কেন জানি না আরিয়ার রাজকে ঠিক লাগছে না। সব সময় একটা রহস্যের জালে ফেলতে চায় আরিয়াকে। ওখানে সব কাজ মিটে গেলে আরিয়া হোটেলের রুমে চলে যায়। গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসে ফোন চেক করে। কিন্তু অদ্ভুতভাবে ইশাদের কোনো ফোন বা মেসেজ দেখতে পায় না। সারাদিনে এতটা ব্যস্ত ছিল যে ইশাদকে জানানো হয়নি যে ও চট্টগ্রাম এসেছে। ওর ফোন না পেয়ে আরিয়া নিজেই ইশাদকে কল দেয়, কিন্তু বারবার ফোনটাকে সুইচ অফ বলছে। আরিয়া, ইশাদের মোবাইল তো কখনো বন্ধ থাকে না, তাহলে ইশাদের কোনো বিপদ হলো না ভেবেই বুক কেঁপে উঠে। ও বারবার মোবাইলে কল করছে, কিন্তু বারবার তা সুইচ অফ বলছে। আরিয়া, না, ইচ্ছেকৃতভাবে কল না দিয়ে ইশাদ থাকবে না। নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। আরিয়া আর এক মুহূর্তে অপেক্ষা করে না। ও নিজের ব্যাগ আর মোবাইল নিয়ে বেরিয়ে সাদের কাছে যায়। সাদ, আরিয়া মেম, আপনি? আরিয়া, এখানে তো আর কোনো কাজ নেই, তাই না? সাদ, হ্যাঁ, কিন্তু কেন? আরিয়া, আমরা ফিরছি কবে? সাদ, কাল, কারণ আমি অনেক চেষ্টার পরও প্লেনের টিকিট পাইনি। আরিয়া, ওকে দেন, আপনারা কাল আসুন, আমাকে এখনও ঢাকায় ব্যাক করতে হবে। সাদ, এসব কি বলছেন? আমি স্যারকে কি বলবো? আরিয়া, আপনি ওনাকে ইনফর্ম করে দেবেন। আর বাকি কথা আমি ওনার সাথে বলে নেব। সাদ, কিন্তু মেম, এখন অনেক রাত হয়ে গেছে, আপনি যাবেন কিভাবে? আরিয়া, সেটা তোমাকে চিন্তা করতে হবে না। আমি বাসে বা অন্য কোনোভাবে ম্যানেজ করে যেতে পারব। সাদ, কিন্তু মেম। কিন্তু আরিয়া কোনো কথাই শুনল। সাদ, এখন কি করি? স্যার যদি জানতে পারেন উনি চলে গেছে, তাহলে আমাকে এখানে পুঁতে দিয়ে যাবে। তখনই সাদ রাজকে ফোন দেয়। সাদ, হ্যালো স্যার, আরিয়া মেম হোটেল থেকে বেরিয়ে ঢাকায় ব্যাক করছে। রাজ, হোয়াট? এই মুহূর্তে ও কিছুই পাবে না। আর এই জায়গা কতটা রিস্ক তুমি তো জান। সাদ, স্যার, আমি ওনাকে না করেছি, কিন্তু উনি তো আমার কোনো কথা না শুনেই বেরিয়ে গেলেন। রাজ, ও গড, আচ্ছা আমি আসছি, তুমি একটা গাড়ির ব্যবস্থা করো। সাদ, ওকে স্যার। কিছুক্ষণ পর রাজ ইশাদের কাছ থেকে চাবি নিয়ে বেরিয়ে যায়। এদিকে রাস্তায় নেমে আরিয়ার হুঁশ ফেরে।
আরিয়া বেশ ভালোই বুঝতে পারছ হুটহাট করে বেরিয়ে কত ভুল করেছে। তাছাড়া এই শীতের রাতে আর যাই হোক গাড়ি পাওয়া যাবে না। এদিকে মোবাইলের চার্জ প্রায় ফুরিয়ে এসেছে। এখন কি করবে ভেবে পাচ্ছে না। আর অনেকটা রাস্তাও চলে এসেছে। আরিয়া, না আমাকে যে করেই হোক ঢাকায় ব্যাক করতে হবে। এই ভেবে ও বাসের জন্য বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা ধরে। তখনই ওর সামনে একটা গাড়ি থামে। আরিয়া প্রথমে একটু ঘাবড়ে যায়, কিন্তু রাজকে গাড়ি থেকে নামতে দেখে কিছুটা শান্ত হয়। রাজ, কোথায় যাচ্ছেন আপনি? এখনই আমার সাথে হোটেলে ব্যাক করবেন। আরিয়ার হাত ধরে। আরিয়া, মিস্টার রাজ আমার হাতটা ছাড়ুন। আমি আজ এবং এই মুহূর্তে ঢাকায় ব্যাক করব। কথাটা শুনে রাজের প্রচণ্ড রাগ ওঠে। ও চোখ বন্ধ করে নিজের অন্য হাত মুঠ করে নিজের রাগটা কন্ট্রোল করে। তারপর আরিয়ার হাতটা ছেড়ে দেয়। রাজ, আপনি জানেন এই রাস্তাটা আপনার জন্য কতটা রিস্কি হতে পারে। কেন অবুঝের মতো জেদ করছেন? আরিয়া, আমি কি করছি না করছি সেটা আপনার না ভাবলেও চলবে। আর এমনিতে আমি আপনার কোনো চাকর নেই যে আমাকে আপনার সব কথা মেনে চলতে হবে। আমার দরকার তাই আমি যাচ্ছি, সো আমাকে বাধা দেওয়ার কোনো রাইট নেই আপনার। আর না কোনো প্রয়োজন। কথাটা বলেই আরিয়া চলে যেতে নেয়, কিন্তু যেতে পারে না। তার আগেই রাজ আরিয়াকে টেনে ওর হাত দুটো গাড়ির সাথে শক্ত করে চেপে ধরে, তারপর বলতে শুরু করে, রাজ, আপনাকে আটকানোর কমপ্লিট রাইট আমার আছে। আর সাথে প্রয়োজনও। আপনি আমার সাথে এখানে এসেছেন আমার কোম্পানির কাজে। আর এখানে থেকে যাওয়ার আগ পর্যন্ত আপনার টোটাল রেসপন্সিবিলিটি আমার। এখন যদি আপনার কিছু হয়ে যায় তার দায় আমার আর আমার কোম্পানিকে নিতে হবে। আর আপনার কিছু হয়ে গেল না, আপনি এসে বলে দিয়ে যাবেন না যে আপনি নিজের জেদে আপনার অবস্থা খারাপ করেছেন। তাতে আমার দোষ নেই। আর এখানে যদি কেউ আপনার সাথে কিছু করে বা আপনাকে মেরে ফেলে, কেউ জানতেও পারবে না। তখন সবাই আমাকে জিজ্ঞেস করবে। প্রচণ্ড রেগে আরিয়ার খুব কাছে গিয়ে, আরিয়া, কিন্তু আমার আজ ঢাকায় ব্যাক করতেই হবে, সো কথা না বাড়ানোই ভালো। রাজ, তার মানে আপনি আমার কথা শুনবেন না, তাই তো? আরিয়া, আপনার মনে হলে তাই। রাজ, ঠিক আছে আজকে আপনি যাবেন, তবে। আরিয়াকে ছেড়ে পকেটে হাত দিয়ে। আরিয়া, কি? রাজ, তবে একা না, আমার সাথে। আরিয়া, মানে? রাজ, আমি আপনাকে একা ছাড়ব না। সেটা আমার কোম্পানির সুনামের জন্য রিস্কি। সো আপনাকে যদি আজকেই যেতে হয় তবে আমার সাথেই যেতে হবে। না হলে আমি আপনাকে কিছুতেই যেতে দিতে পারছি না। আরিয়া, কিন্তু। রাজ, এখানে আপনি যাওয়ার মতো কোনো বাস বা যানবাহন কিছুই পাবেন না। চয়েস ইজ ইয়োর্স, কি করবেন আপনি? আরিয়া কিছুক্ষণ চুপ থাকল। আরিয়া, ওকে রাজ, আমি যাব। রাজ, তবে চলুন। রাজ গিয়ে গাড়িতে বসে। আর আরিয়াও গাড়িতে উঠে বসলে রাজ ড্রাইভ করা শুরু করে। আর আরিয়া জানালার দিকে তাকিয়ে আছে। বাইরে থেকে ঠান্ডা বাতাস আসছে। বেশ শীত করছে ওর, ও জানালার কাঁচটা হালকা উঠিয়ে দিয়ে আবার বাইরেটা দেখতে থাকে। আর রাজ আর চোখে আরিয়াকে দেখে নিচ্ছে। বেশ অদ্ভুত লাগছে ওর কাছে, একটা মেয়ে এতটা অবাধ্য কিভাবে হয় সেটাই ভাবছে। রাজ যতটা ভেবেছে তার চেয়েও বেশি অবাধ্য, ও রাজ খুব ভালো করে বুঝেছে ও জোর করলেও আরিয়া শুনত না। তাই ওকে আসতে না করে নিজেই ওর সাথে চলে এলো। এসব ভাবতে ভাবতে আরিয়ার দিকে চোখ যেতেই দেখে আরিয়া ঘুমিয়ে পড়েছে। আবছা অন্ধকারে অমায়িক লাগছে ওকে। কিছুক্ষণ পর পর কেঁপে উঠছে আরিয়া। রাজ বুঝতে লেড়েছে আরিয়ার শীত লাগছে। রাজ গাড়ি থামিয়ে কাঁচটা উঠিয়ে লক করে দেয়। নিজের কোটটা খুলে আরিয়ার গায়ে জড়িয়ে দিতেই রাজ আরিয়ার খুব কাছে চলে যায়। আরিয়ার নিঃশ্বাস রাজের মুখে বাড়ি খাচ্ছে।
আরিয়া কাটা সিল্কি চুলগুলো আরিয়ার নাক মুখ ঢেকে দিয়েছে, তাই রাজ খুব সাবধানে ওর চুলগুলো কানের নিচে গুজে দিয়ে ওর আরও কাছে যায়। ঠিক তখনই রাজের হুঁশ ফেরে ও দ্রুত আরিয়ার কাছ থেকে সরে আসে। রাজ কিছুটা ইতস্তত হয়ে আবার গাড়ি স্টার্ট দেয়, এভাবেই চলতে থাকে গাড়ি। আর রাজ আরিয়ার ঘুমন্ত মুখটাকে দেখতে থাকে। এভাবে চলতে চলতে অনেকটা পথ চলে আসে ওরা। কিন্তু তখনই ঘটে বিপত্তি, গাড়িটা হঠাৎ থেমে যায়। আচমকা থেমে যাওয়ার কারণে আরিয়া ধাক্কা খেয়ে ঘুম ভেঙে যায়। আরিয়া, কি হয়েছে? রাজ, জানি না, গাড়িটা স্টার্ট নিচ্ছে না। রাজ বেশ কয়েকবার ট্রাই করল কিন্তু হলো না। রাজ, মনে হয় তেল ফুরিয়ে গেছে। আরিয়া, এই কেমন গাড়ি চালান? গাড়িতে তেল আছে কিনা জানেন না? রাজের খুব রাগ হচ্ছে, এবার কেন এই মেয়ের কথা শুনতে গেল। রাজ, আচ্ছা, আপনি কি কখনো সাধারণ মেয়েদের মতো ভাবতে পারেন না? আমি কি এখানে নিজের গাড়ি নিয়ে এসেছি, নাকি এটা ভেবে এসেছি আপনাকে নিয়ে এভাবে ঢাকায় ব্যাক করব? ধমক দিয়ে। আরিয়া, তাহলে আপনি কেন তেল আছে কিনা চেক করেননি? রাজ, আবার এক কথা। আচ্ছা, আমাকে দেখে ড্রাইভার মনে হচ্ছে আপনার। আমি রাজ আহমেদ, দেশের নামকরা ব্যবসায়ী, কোনো ড্রাইভার নই। আরিয়া, দেখুন রাজ, আর কিছু দেখতে চাই না। এমনিতেও এইটুকু সময়ে কম কিছু দেখাননি। আরিয়া। রাজ, এবার নামুন। এখানে কোথায় তেল পাওয়া যায় কিনা দেখতে হবে। আরিয়া। রাজ, এমনিতে খাটিয়ে খাটিয়ে আমার তেল বের করে দিল, এখন দেখ মহারানী হয়ে বসে আছে, বিড়বিড় করে। আরিয়া, কিছু বললেন? রাজ, নাহহ এমনি। আচ্ছা, আপনার মোবাইলটা দিন। আরিয়া, কেন? রাজ, আমি তাড়াহুড়ো করে মোবাইল আনতে ভুলে গেছি, এখন সাদকে ফোন দিয়ে লোকেশনটা জানাতে হবে। আইয়া, এই নিন। রাজ মোবাইলটা হাতে নিয়ে ফিরিয়ে দিল। রাজ, থাক, লাগবে না। আরিয়া, কেন? রাজ, আপনার মোবাইলের গাড়ির মতো তেল শেষ, মানে চার্জ নেই, তাই বন্ধ হয়ে গেছে। আরিয়া, ও নু। রাজ, চলুন আমার সাথে। আরিয়া, কোথায়? রাজ, দেখি আশেপাশে কোনো কিছু পাই কিনা। আরিয়া, আমি যাব না কোথাও, আপনি যান। রাজ, সিরিয়াস, আপনি এখানে একা থাকবেন? আরিয়া চারপাশে তাকিয়ে দেখে ওরা একটা নির্জন রাস্তায় দাঁড়িয়ে আছে। আশেপাশে কয়েক কিলোমিটারে বাড়ি আছে বলে মনে হয় না। আরিয়া, আমার কোনো সমস্যা হবে না। আমি ভীতু নই। রাজ, ওকে, তাহলে আমি আসি, আপনি গাড়ি পাহারা দিন, বলে চলে যায়। বেশ অনেকক্ষণ হয়ে যায় কিন্তু রাজের কোনো খবর নেই। আরিয়া গাড়ি থেকে নেমে দাঁড়ায়। তখনই শিয়ালের ডাক শুনে আঁতকে উঠে। হঠাৎ দূরে অন্ধকারের মাঝে কিছু জ্বলতে দেখে আরিয়া বেশ ভয় পেয়ে যায়। হঠাৎ দেখে জ্বলন্ত আলোগুলো ওর দিকে আসছে, আরিয়া কি করবে ভেবে না পেয়ে দৌড় দেয়। আর কোনো কিছুর সাথে প্রচণ্ড ধাক্কা খায়। ও মুখ উঠিয়ে রাজকে দেখতে পায়। এতটাই ভয় পেয়েছে, কোনো দিক না পেয়ে রাজকে জড়িয়ে ধরে প্রায় কান্না করে দেয়। আরিয়ার এমন ব্যবহারে রাজের চোখ বেরিয়ে আসার উপক্রম। তবে এতটুকু বুঝতে পারে ও ভয় পেয়েছে। আরিয়া, কোথায় গিয়েছিলেন? আসতে এত সময় লাগে? ভয় এবং কান্না মিশ্রিত কণ্ঠে। রাজ, কুল ডাউন মিস আরিয়া, শান্ত হন। আরিয়া তখনই রাজকে ছেড়ে দাঁড়ায়। আরিয়া, সরি, আসলে। রাজ, সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। আরিয়া, এত সময় লাগলো যে, আর খালি হাতে কেন? রাজ, যদি জানতাম এখানে তেল পাওয়া যাবে না তাহলে একটা তেলের দোকান দিতাম না, মানে আমার জন্য কেউ এই জায়গায় তেলের দোকান নিয়ে বসবে না। আর সকাল না হওয়া পর্যন্ত এখানে ওয়েট করতে হবে। সো আরিয়া, মানে? রাজ,
পায়নি? আচ্ছা, এত ভয় পেয়েছিলেন তাহলে আমার সাথে গেলেই তো পারতেন। আরিয়া, দেখুন। রাজ, আসলেই তো দেখার মতো। আরিয়া, হোয়াট? রাজ, উহু, ওদিকে দেখুন। আরিয়া পিছনে তাকাতেই দেখে একটা পুকুর। সেই পুকুরে পূর্ণিমার চাঁদের ছায়া পড়েছে। তার সাথে হাজার জোনাকির আলোতে অপরূপ রূপে সাজিয়েছে সবটা। আরিয়া অবাক চোখে দেখতে থাকে প্রকৃতির এই সৌন্দর্য। রাজ আরিয়ার পিছে গিয়ে দাঁড়ায়। রাজ, যাবেন ওখানে? আরিয়া মাথা নাড়িয়ে না বলে। কিন্তু ও যেতে চায়। রাজ, আচ্ছা, আপনার যেতে হবে না, আমি যাচ্ছি, আপনি এখানে বসে শিয়ালের ডাক শুনেন। রাজ পুকুরের দিকে যায়। উপায় না পেয়ে আরিয়া রাজের পিছু পিছু যায়। রাজপুকুর পাড়ে গিয়ে বসে পড়ে। আরিয়া একটু অবাক হয়, এত বড় বিজনেসম্যান অথচ তেমন কোনো কিছু প্রকাশ পায় না। পুকুর পাড়ে বসে রাজমাটির টুকরো পুকুরের পানিতে ফেলতে থাকে। রাজ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জেদ না করলে এই সুন্দর রাতটা আমি পেতাম না। অনেক আগেই এটা আমার লাইফ থেকে চলে গেছে, যেটা আজ আপনার জন্য আমি পেয়েছি। দাঁড়িয়ে কেন, বসুন। আরিয়া কিছু না বলে গুটি মেরে বসে পড়ল। ওর শীত করছে। রাজ তখনকার কোটটা নিয়ে গিয়েছিল আরিয়ার দিকে, তা এগিয়ে দেয়। আরিয়া, লাগবে না। রাজ, নিয়ে নিন, এখানে শুধু ঠান্ডা না, মশা নামের কিছু প্রাণীও আছে। আরিয়া রাগ করেই রাজের হাত থেকে কোটটা নেয়। এটা দেখে রাজমুচকি হাসে। রাজ চোখ বন্ধ করে চারপাশ ফিল করতে থাকে। রাজ, জানেন তো, মাঝে মাঝে এমন পরিবেশে থাকতে হয়, না হলে জীবনের মূল্য থাকে না। আমারও মন চায় এভাবে থাকতে, কিন্তু কি করব বলেন, ফর্মাল লাইফ বেঁচে থাকতে থাকতে তা হয় না। কিন্তু ওই লাইফে দম বন্ধ হয়ে আসে। তিক্ততা ভরে গেছে তাতে, বলেই ঘাসের উপর শুয়ে পড়ে হাতে মাথা রেখে তারপর আকাশের দিকে তাকিয়ে তারা গোনার বৃথা চেষ্টা করে। আরিয়া, তাহলে এভাবে থাকলেই তো পারেন। এটা শুনে রাজ একটা তাচ্ছিল্যের হাসি দেয়। রাজ, ইউ নো হোয়াট মিস আরিয়া, লাইফে আর যাই হোক, মানুষ কখনো একা থাকতে পারে না। আজ আমার এই মুহূর্তটা খুব ভালো লাগছে কারণ আপনি আছেন বলে, কিন্তু এই সময়টাই যদি আপনি না থাকতেন তবে সেটা বিষাদময় লাগত। আরিয়া, ও তার মানে আপনার কারো কোম্পানি চাই, তাই তো? রাজ, কিছুটা তেমনই। কারণ একা একা কিছু দেখা আর কাউকে সাথে নিয়ে দেখায় পার্থক্য রয়েছে। আরিয়া, দেন এমন কাউকে নিলেই তো হয় যার সাথে লাইফ লং থাকতে পারবেন। রাজ, সারা জীবন এতটা দৌড়েছি যে এসব নিয়ে ভাবার সময় পায়নি। তাই কেউ কোনোদিন আসেনি। তা আপনার? আরিয়া, এরকম মুহূর্ত আমি অনেক কাটিয়েছি, তাও। রাজ, থাক, আর শুনতে ইচ্ছে করছে না। একটু নিজের মতো থাকতে চাই। আরিয়া আর কোনো কথা বলল না। আসলেই পরিবেশটা এতটা সুন্দর যে কারো মন শান্ত করে দেবে। আরিয়া নিজের চোখ দুটো বন্ধ করে আছে। এভাবেই কেটে যায় অনেকটা সময়। ঠান্ডা বাতাসে কেঁপে উঠছে আরিয়া। আর রাজোর মুখটার দিকে দেখে হঠাৎ করেই আরিয়া ঢলে পড়তে ধরে। তখনই রাজ আরিয়াকে ধরে নেয়। বুঝতে পারে ও ঘুমিয়ে গেছে। এটাই স্বাভাবিক, কারণ সারাদিন কম কাজ করেনি, শরীর ক্লান্ত, তাই রাজ আরিয়ার মাথাটা ওর বুকের ডান পাশের কাঁধে রাখে। আর ওকে ডান হাত দিয়ে ধরে। রাজ, সত্যি এর আগে কখনো কারো প্রতি এমন ফিলিংস আসেনি। আপনি প্রথম, যার জন্য আমার মনে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে, যাকে অনেকে ভালোবাসা বলে, যদিও আমার কাছে এতদিন সেটা মূল্যহীন একটা ওয়ার্ড ছিল। কিন্তু আপনাকে দেখার পর সেটাই লাইফের মিনিং হয়ে গেছে। বলে একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। আমি আপনার সাথে আমার দিনগুলো, রাতগুলো এইভাবে কাটাতে চাই। জানি না এতে আপনার জবাব কি হবে, কিন্তু আমি কি পারবো আপনাকে ছেড়ে দিতে? এভাবে আরিয়াকে বুকে রেখে বসে থাকে আরিয়া। হঠাৎ খেয়াল করে আরিয়ার হাত মুখ ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা বাতাসে এমনটা হয়েছে। রাজ, এভাবে থাকলে সমস্যা হয়ে যাবে। না হহ।
রাজ আরিয়াকে কোলে তুলে নেয়। তারপর গাড়ির মধ্যে ওকে শুইয়ে গাড়ির কাচ বন্ধ করে দেয় যাতে বাতাস না আসে। রাজ চেয়েও আরিয়ার থেকে দূরে থাকতে পারছে না, তাই আরিয়ার মাথাটা নিজের বা পাশে রেখে ওকে দেখতে কখন ঘুমিয়ে পড়ে নিজেও জানে না। সকালে ঘুম থেকে উঠে আরিয়া দেখে ও আর রাজ খুব কাছাকাছি। আরিয়া দ্রুত ওর থেকে দূরে সরে যায় আর রাজের ও ঘুম ভেঙে যায়। রাজ, কি হল আপনার? হাই তুলে। আরিয়া, আমাকে এখানে কিভাবে? রাজ, আমি নিয়ে এসেছিলাম। আসলে আপনি ঘুমিয়ে গিয়েছিলেন তাই ডাকিনি। আরিয়া। রাজ নেমে গাড়ি থেকে পানির বোতল বের করে নিজের চোখে মুখে পানি দিয়ে বোতলটা আরিয়ার দিকে এগিয়ে দেয়। আরিয়া রাজের হাত থেকে বোতলটা নিয়ে নিজেও মুখে পানি দিয়ে নেয়। আরিয়া, কিভাবে যাব এখন? রাজ সাদকে ইনফর্ম করে। আরিয়া, কিভাবে করবেন? রাজ, মোবাইল দিয়ে। আরিয়া, আপনি না বললেন মোবাইল নিয়ে আসেননি? রাজ, আমি কখন বললাম আমার ফোন? আরিয়া, তাহলে? রাজ, আপনার ফোন যেটা আমি কাল রাতে গাড়িতে চার্জ দিয়ে রেখেছিলাম। পরে সাদকে ইনফর্ম করে জানিয়ে দিয়েছি আমরা কোথায় আছি। গাড়ি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আরিয়া, আমি এখনো ঢাকায় যেতে পারলাম না। রাজ, বড়দের কথা না শুনলে এমনই হবে। আরিয়া, কি বললেন? রাজ, কি বলেছি? আরিয়া, আপনি এত বড় বিজনেসম্যান কিন্তু মাঝে মাঝে লোফার মনে হয়। রাজ, বিজনেসম্যানদের বুঝি মন বলে কিছু থাকে না, বীর বীর করে। আরিয়া, কিছু বললেন? রাজ, আজব, আপনাকে কি আমার সব কথাই শুনতে হবে? আরিয়া, হোয়াট এভার। রাজ মুচকি হাসে। রাজের অবস্থা দেখে আরিয়া কি করবে বুঝতে পারছে না। রাজ যেন নিজের ক্যারেক্টারটাই চেঞ্জ করে ফেলেছে। ও রাস্তার দিয়ে যাওয়া সমস্ত লোকদের সাথে আগ বাড়িয়ে কথা বলছে। রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যেমন রসগুড় যা পাচ্ছে তাই খাচ্ছে, যেন কলেজ পড়ুয়া কোনো ছেলে। আরিয়া, রাজ, আপনি কি করছেন এসব? রাজ, খাচ্ছি, রস খেতে খেতে। আপনি খাবেন? আরিয়া, নো থ্যাঙ্কস, প্রচণ্ড বিরক্ত হয়ে। রাজ, এটা কি মেয়ে, ধুর, বলে পেট পুড়ে খেয়ে নেয়। তার বেশ কিছুক্ষণ পর গাড়ি আসে। রাজ, চলুন। রাজ গিয়ে গাড়িতে বসে। আরিয়া বসলে বলে। রাজ, যাই বলেন রসটা সেই ছিল। ভেকুর তুলে, এত টেস্ট তো ড্রিঙ্ক। আরিয়া রাগী চোখে ওর দিকে তাকায়। রাজ, না কিছু না। মুখে হাত দিয়ে। তারপর ওর চলতে শুরু করে। অনেকটা সময় লাগে ঢাকায় ফিরতে। সন্ধ্যা গড়িয়ে আসে। তারপর রাজ আরিয়াকে ওর বাড়ি নামিয়ে দিতে চায়, কিন্তু আরিয়া না করে কারণ ও ঈশাদের কাছে যাবে। রাজ চলে গেলে ও ঈশাদের বাড়ি যায়। ঈশাদের বাড়ি গিয়ে যা দেখে তাতে ওর মেজাজটাই বিগড়ে যায়। আরিয়া, ঈশাদ তোকে আজকে চলবে।